নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের এবং তোমাদের পরিবারের সকলকে। এই নববর্ষের শুরুতেই আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স থেকে একটি শর্ট নোটিশ বেরিয়েছিল আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের সম্পর্কে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আরপিএফ কনস্টেবলের ইম্পর্টেন্ট ডেটস, ভ্যাকেন্সি, এলিজিবিলিটি, রিক্রুটমেন্ট প্রসেস আরও বিভিন্ন রকম তথ্য নিয়ে। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, খুব ভালো মতো নোটিশটি দেখে নেবে। তো আরপিএফ কনস্টেবলের বিস্তারিত আলোচনার জন্য সেটির যে অফিসিয়াল নোটিশটি রয়েছে সেই নোটিশে আমরা চলে যাব। বন্ধুরা, অনস্ক্রিন রয়েছে আরপিএফ কনস্টেবলের যে অফিসিয়াল নোটিশটি। তো প্রথমে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস আরপিএফ 02/2024। তো একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো এর যে ইম্পর্টেন্ট ডেটস। তো এর যে অ্যাপ্লাই করার ডেট রয়েছে সেটি হচ্ছে 15/4/2024 অর্থাৎ 15ই এপ্রিল থেকে, আজকে থেকে, এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 14ই মে 2024। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছ পোস্ট নেম হচ্ছে কনস্টেবল এক্সিকিউটেড। এর যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4208টি, খুব ভালো সংখ্যক একটা ভ্যাকেন্সি। এবং এর যে পে লেভেল রয়েছে, পে লেভেল 3 অনুসারে যে ইনিশিয়াল পে রয়েছে সেটি হচ্ছে তোমাদের 21,700 থেকে তোমাদের স্যালারি শুরু হবে। এর এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 28। এই কনস্টেবল পদের জন্য তোমাদের এলিজিবিলিটি চাওয়া হয়েছে 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড, অর্থাৎ এই কনস্টেবল পদের জন্য তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এর পরবর্তীতে বলেছে ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ। এই ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ এই আরপিএফ হওয়ার জন্য তোমাদের অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে। এখানে তোমাদের এজ লিমিট সম্পর্কে যে আলোচনা করেছে, তোমাদের এখানে 18 থেকে 28 পর্যন্ত বয়স কিন্তু দেওয়া হতো না। আগে তোমাদের 18 থেকে 25 বছর পর্যন্ত দেওয়া হতো, কিন্তু এখানে তোমাদের 18 থেকে 28 বছর পর্যন্ত দেওয়া হয়েছে। এর কারণ তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে, টু প্রোভাইড রিলিফ সো মেনি ক্যান্ডিডেটস who may exited the age limit and miss the opportunity to participate in railway recruitment due to COVID-19 প্যান্ডেমিক। অর্থাৎ কোভিড-19 প্যান্ডেমিকের জন্য অনেকের বয়স এই 18 থেকে 25 বছর এক্সিট করে গেছে, ক্ষেত্রে তারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারতো না। তাই এই আরআরবি তোমাদের 18 থেকে 28 বছর পর্যন্ত করা হয়েছে। ইট হ্যাজ বিন ডিসাইডেড টু গ্রান্ট ওয়ান টাইম রিল্যাক্সেশন অফ 3 years বিয়ন্ড দ্য প্রেসক্রাইব আপার লিমিট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল। অর্থাৎ এই 3 বছর জন্য যে কোভিড-19 প্যান্ডেমিক হয়েছিল সেই জন্য তোমাদের ইন জেনারেল তোমাদের 18 থেকে 25-এর বদলে 18 থেকে 28 করা হয়েছে। তার মধ্যে তোমাদের এখানে যে এজ রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ সিএসটি ক্যান্ডিডেটসের জন্য 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য 3 বছরের ছাড়। এছাড়াও এই এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যে এজ রিল্যাক্সেশনটি ছিল সেটি তো রয়েইছে। এক্সামিনেশন ফিস সম্পর্কে তোমাদের এখানে বলেছে অল ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমরা যারা জেনারেল এবং ওবিসি থেকে বিলং করো তোমাদের এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। এই 500 টাকার মধ্যে তোমাদের 400 টাকা রিফান্ড করা হবে যদি তোমরা সেই সিবিটি টেস্টটি অ্যাপিয়ার করো। ফর ক্যান্ডিডেটস হু বিলংস টু এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল এবং মাইনরিটি, এবং তোমরা যারা এই এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল এবং মাইনরিটি থেকে বিলং করো তোমাদের এখানে 250 টাকা পেমেন্ট করতে হবে। এখানে 250 টাকার মধ্যে তোমাদের 250 টাকাই ফেরত দেওয়া হবে তোমরা যদি সেই সিবিটি টেস্টে অ্যাপিয়ার করো। এর পরবর্তীতে বলেছে তোমাদের মোডস অফ পেমেন্ট, এখানে তোমরা কীভাবে পেমেন্ট করবে। তো বলেছে অনলাইন ফি পেমেন্ট অনলি থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ইউপিআই উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ এখানে পেমেন্টের মেথড হচ্ছে অনলাইন ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে এখানে তোমাদের ফিটা নেওয়া হবে। বলছে ফি ক্যান বি পেড বাই ক্যান্ডিডেটস থ্রু অনলাইন মোড অনলি, অর্থাৎ তোমরা শুধুমাত্র এখানে অনলাইন মোডের মাধ্যমেই পেমেন্ট করতে পারবে। there will be no option to pay fee through any other mode, অর্থাৎ এই মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে তোমরা পে করতে পারবে না। তো এর পরবর্তী পয়েন্ট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। এই রিক্রুটমেন্ট প্রসেসটি তোমাদের হবে এই 3টে ধাপে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 3টির মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস সম্পন্ন হবে। অর্থাৎ তোমাদের প্রথমে সিবিটি টেস্ট দিতে হবে, কম্পিউটার বেসড টেস্ট, এর পরবর্তীতে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এর পরবর্তীতে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটি সম্পন্ন করা হবে। তো এখানে তোমাদের সিবিটি টেস্ট সম্পর্কে বলেছে দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য এক্সামিনেশন উইল বি 10th ম্যাট্রিক লেভেল, অর্থাৎ তোমাদের যে এক্সামটি হবে সেটি তোমাদের মাধ্যমিক লেভেলের হবে। এর পরবর্তীতে প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ সিবিটি, টোটাল ডিউরেশন 90 মিনিট, টোটাল কোশ্চেন থাকবে 120টি। তো বলছে ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাওয়ার্ডেড 1 mark
ফর ইচ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটি সঠিক অ্যান্সারের জন্য তোমাদের 1 মার্ক করে দেওয়া হবে। নো মার্ক শ্যাল বি অ্যাওয়ার্ডেড অর ডিডাক্টেড ফর অ্যান্সার নট অ্যাটেন্ড, অর্থাৎ তোমরা যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প না করো সেক্ষেত্রে তোমাদের কোনো মার্কস দেওয়া হবে না বা কাটাও হবে না। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অ্যাট 1/3 মার্কস ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ তোমরা যদি 3টি ভুল করো সেক্ষেত্রে তোমাদের 1 নম্বর কাটা হবে। এর পাশাপাশি তোমাদের এখানে আলো বলে দিয়েছে সিলেবাস সম্পর্কে, এবং এখানে তোমাদের সিলেবাসটি বলে দিয়েছে। অ্যারিথমেটিক থাকবে 35 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 35 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 মার্কসের। এর পরবর্তী ধাপ রয়েছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের মধ্যে বলেছে, প্রথম বলেছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট তোমাদের এখানে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, এবং লং জাম্প দিতে হবে 14 ফিট, হাই জাম্প দিতে হবে 4 ফিট। এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 800 মিটার রান কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে, লং জাম্প দিতে হবে 9 ফিট এবং হাই জাম্প দিতে হবে 3 ফিট। এর পরবর্তীতে বলেছে তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এক্ষেত্রে তোমাদের যারা ইউআর অর্থাৎ জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি তোমাদের এখানে মেলদের হাইট হতে হবে 165, ফিমেলদের হাইট হতে হবে 157, এবং যারা এসসি এসটি থেকে বিলং করে তোমাদের মেলদের হাইট হতে হবে 160, ফিমেলদের হাইট হতে হবে 152। এবং তোমরা যারা ঘরওয়ালিস, গোর্খাস, মারাঠাস, ডোগরাস, কুমায়ুনিস এবং আদার্স ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের মেলদের হাইট হতে হবে 163 এবং ফিমেলদের হাইট হতে হবে 155। এর পরবর্তীতে রয়েছে তোমাদের চেস্ট এক্সপান্ডেবল। এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র এই চেস্ট এক্সপান্ডেবলটা শুধুমাত্র মেলদের জন্য নেওয়া হবে, অর্থাৎ ছেলেদের জন্য নেওয়া হবে। এক্ষেত্রে তোমরা যারা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি থেকে বিলং করো তোমাদের চেস্টটিকে অর্থাৎ ছাতিটিকে হতে হবে 80 সেন্টিমিটার না ফুলিয়ে, এবং ছাতিটিকে ফুলিয়ে হতে হবে 85 সেন্টিমিটার। এবং তোমরা যারা এসসি এসটি থেকে বিলং করো তোমাদের ছাতিটিকে না ফুলিয়ে হতে হবে 76.2 এবং ফুলিয়ে হতে হবে 81.2। এবং তোমরা যারা ঘরওয়ালিস, গোর্খাস, মারাঠাস, ডোগরাস, কুমায়ুনিস এবং অন্যান্য ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের ছাতিটিকে সেই জেনারেল এবং ওবিসিদের মতোই হতে হবে। এর পরবর্তীতে তোমাদের একটি ইম্পর্টেন্ট কথা এখানে বলা দেওয়া রয়েছে। এখানে বলেছে পিইটি অ্যান্ড পিএমটি ইজ কোয়ালিফাইং ইন নেচার, নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড। অর্থাৎ তোমাদের এখানে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটি রয়েছে সেটি শুধুমাত্র কোয়ালিফাইং করার জন্য, এক্ষেত্রে কোনো রকম এক্সট্রা মার্কস দেওয়া হবে না। এর পরবর্তীতে তোমাদের এখানে বলেছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এখানে তোমাদের একটি জেনারেল লিস্ট তৈরি করে দিয়েছে। এখানে ক্লাস 10 ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ এজ, অর্থাৎ এখানে তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেটটি রয়েছে সেটিকে এজ প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে। 10th ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমরা যে মাধ্যমিক পাস করেছো সেই সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান দেখানোর জন্য। কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের তোমাদের কাস্ট সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। ডিসচার্জ সার্টিফিকেট ফর এক্স সার্ভিসম্যান, অর্থাৎ তোমরা যারা এক্স সার্ভিসম্যান ছিলে তোমরা যে ডিসচার্জ হয়েছে সেই সার্টিফিকেটটি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে। 2 কপিস অফ সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ, 2টি নিজের কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট এনওসি ফ্রম দ্য প্রেজেন্ট এমপ্লয়ার ইন কেস অফ সার্ভিং গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ তোমরা যারা গভর্নমেন্ট কর্মচারী রয়েছো তোমাদের এনওসি নিয়ে যেতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট হোয়ার এভার অ্যাপ্লিকেবল, তোমাদের যদি ডোমিসাইল সার্টিফিকেট দরকার পড়ে সেটা তোমাদের নিয়ে যেতে হবে। সার্টিফিকেট বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইব ফর এমপ্লয়মেন্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ তোমরা যারা ইকোনমিক্যালি উইকার রয়েছে ইডাব্লিউএস রয়েছে তোমাদের সেই সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। এখানে বলেছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট অফিসিয়াল আরআরবি ওয়েবসাইট ফ্রিকুয়েন্টলি ফর অথেন্টিক ইনফরমেশন অ্যান্ড রেগুলার আপডেটস অন ভেরিয়াস স্টেজেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অর এনি চেঞ্জেস ইন দিস নোটিফিকেশন, অর্থাৎ তোমাদের এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ডেইলি আপডেট নেওয়ার জন্য বলা হচ্ছে। কোনো রকম রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অথবা নোটিফিকেশনে কোনো রকম পরিবর্তন হলো কি না জানার জন্য। তো এখানে তোমাদের একটি ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দিয়েছে। এখানে বলেছে ক্যান্ডিডেটস মাস্ট কিপ দেয়ার পার্সোনাল মোবাইল নাম্বার অ্যান্ড পার্সোনাল ইমেল আইডি অ্যাক্টিভ থ্রু আউট দ্য রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ তোমাদের এখানে যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে সেটিকে অ্যাক্টিভ রাখতে বলেছে
অ্যাজ অল কমিউনিকেশন উইথ দেম উইল অনলি বি থ্রু SMS অ্যান্ড অর ইমেল। অর্থাৎ তোমাদের যে কমিউনিকেশনটি হবে এই কমিউনিকেশনটি তোমাদের SMS এবং ইমেলের মাধ্যমেই সম্পন্ন হবে। তাই তোমাদের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে সেটিকে অ্যাক্টিভ রাখতে বলেছে। RRBs will not entertain any request for change of mobile number and email address at any stage। অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে অ্যাপ্লাই করবে সেই মোবাইল নাম্বার এবং ইমেলটি কোনোরকমভাবেই চেঞ্জ করা যাবে না। Candidates are advised to carefully note and remember their registration number for further stages of recruitment process and correspondence with RRBs। অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি খুব ভালো মতো রেখে দিতে হবে। পরবর্তী কনস্টেবল পদের জন্য তোমাদের যে ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছিল সেই ভ্যাকেন্সির মধ্যে মেলদের জন্য রয়েছে 3577টি এবং ফিমেলদের জন্য রয়েছে 631টি। এই মেলদের 3577টির মধ্যে রয়েছে জেনারেলদের জন্য রয়েছে 1450টি সিট, এসসিদের জন্য রয়েছে 536টি, এসটিদের জন্য রয়েছে 268, ওবিসিদের জন্য রয়েছে 966, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 557টি এবং ফিমেলদের যে 631টি রয়েছে এবং ফিমেলদের যে টোটাল ভ্যাকেন্সি 631টি রয়েছে সেই 631টির মধ্যে জেনারেলদের নেওয়া হবে 256 জন, এসসিদের নেওয়া হবে 95 জন, এসসিদের নেওয়া হবে 95 জন, এসটিদের নেওয়া হবে 47 জন, ওবিসিদের নেওয়া হবে 170 জন এবং ইডাব্লিউএস যারা রয়েছে তাদের নেওয়া হবে 63 জনকে। তো এই ছিল তোমাদের RPF কনস্টেবল সম্পর্কিত বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং পরবর্তীতে আমরা এর যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে স্টেপ বাই স্টেপ সেটি সম্পর্কে একটি ভিডিও আপলোড করব। তো সেই ভিডিওটি এবং এর সম্পর্কিত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, তারাও যেন এই খবরটি পায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।